হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, তাই তো? আচ্ছা, আজকে আমরা আমরি বাংলা ভাষা বইয়ের একটা চ্যাপ্টার স্টার্ট করব। ঠিক আছে? চ্যাপ্টারটার নাম হচ্ছে শব্দ ও বাক্য। ওকে, শব্দ ও বাক্য। তাহলে আমরি বাংলা ভাষা বইয়ের 12 নাম্বার পেজ খোলো। 12 নাম্বার পেজ ওপেন করো। আমরি বাংলা ভাষা বইয়ের 12 নাম্বার পেজ। ওকে, আচ্ছা, তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে শব্দ ও বাক্য। তাহলে প্রথমেই জানি যে শব্দ কি। শব্দ কি কেউ জানো? শব্দ কি? কি শব্দ? যখন বর্ণ, বর্ণ মানে কোনগুলো? যেমন ধরো ক, ল, এগুলো একটা বর্ণ। ক একটা বর্ণ, ল একটা বর্ণ। আমরা পড়েছি না? ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়েছি না? ফ, ল এগুলো পড়েছি না? তারপরে আরো আছে ব, তারপরে হচ্ছে চ, তারপরে হচ্ছে আরো আছে ম, এরকম অনেক বর্ণ আছে না? এইগুলো যখন আমরা এই যে ফ, ল, ম, চ এগুলো যখন আমরা এই সমস্ত বর্ণগুলোকে যখন আমরা এই যে মুখে উচ্চারণ করছি, যখন আমরা এগুলোকে মুখে উচ্চারণ করছি, যখন বলছি ব, এই যে বলছি ব, ম, ল, ফ, চ মুখে উচ্চারণ করছি, তো এই যে মুখে যে যখন আমি বর্ণগুলোকে উচ্চারণ করছি তখন সেগুলোকে বলে ধ্বনি। ঠিক আছে? তখন সেগুলোকে কি বলে? ধ্বনি। যখন এই বর্ণগুলোকে আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি তখন সেগুলোকে বলে ধ্বনি। এই ধ্বনিগুলো, এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো পরপর বসে যখন একটা অর্থপূর্ণ একটা আওয়াজ বেরোয়, অর্থপূর্ণ একটা আওয়াজ বেরোয়, যেমন ধরো ফ, ফ আর ল, এই যে পাশাপাশি বসালাম, তার একটা অর্থপূর্ণ শব্দ হলো না ফল? ফল একটা অর্থপূর্ণ শব্দ। তো তাহলে এইটাই হচ্ছে শব্দ। যখন ধ্বনিগুলো, এই যে মুখ থেকে যে ধ্বনিগুলো উচ্চারণ করছি ফ, ল, এই যে ধ্বনিগুলো পাশাপাশি বসে যখন একটা অর্থ তৈরি হয়, অর্থ মানে মিনিং, একটা মিনিং বোঝায়, ঠিক আছে, তখন সেটাকে বলছে শব্দ, যেটার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, মানে আমরা কি বলতে চাইছি সেটা প্রকাশ করতে পারি। তাহলে কি বললাম? শব্দ কি? যখন কিছু ধ্বনি পরপর পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করতে পারি আমরা, সেটাকে বলছে শব্দ। ঠিক আছে? যেমন আরো আছে, যেমন ধরো ম আকার মা ছ, এটাও ধ্বনি, এটাও ধ্বনি, এটাকে আমি পাশাপাশি বসাচ্ছি মাছ, তাহলে একটা অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এই ধ্বনিগুলো, যে কোনো ধ্বনি পাশাপাশি বসে যখন সেটার একটা মিনিং তৈরি হয়, আর সেটার দ্বারা আমরা আমাদের মনের ভাবটাকে, আমরা কি বলতে চাইছি সেটাকে যখন প্রকাশ করতে পারি, সেটাকে বলে শব্দ। ঠিক আছে? তাহলে বোঝা গেল শব্দ কি। তাহলে শব্দের উদাহরণ দিলাম, মাছ, ফল, আরো আছে। তোমরা বলো, তোমরা কিছু শব্দের উদাহরণ দাও। আচ্ছা, পাখি, গাছ, বাড়ি। ঠিক আছে? এগুলো হচ্ছে সব অর্থপূর্ণ শব্দের উদাহরণ। এগুলো হচ্ছে সব শব্দের উদাহরণ, এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে তোমাদের একটা ডেফিনেশন আছে শব্দ কাকে বলে বইতে। প্রথমেই আছে, দেখো, মনের ভাবকে প্রকাশ করতে যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি আমরা উচ্চারণ করি তাকে বলে শব্দ। তাহলে আমি যেটা বললাম সেটাই আর একটু গুছিয়ে বলা আছে। তাহলে যখন ধ্বনি সমষ্টি, যখন কিছু ধ্বনি সমষ্টি, মানে যে ফ, ল, মা, ছ, পা, খি, গা, ছ এগুলো যখন পরপর বসছে, আলাদা আলাদা না বসে যখন একসাথে যুক্ত হয়ে বসছে, যেমন গা, গা, ছ, এটাকে যখন আমি একসাথে অ্যাড করে যখন গাছ লিখছি তখন সেটা হচ্ছে শব্দ। তাহলে কিছু ধ্বনি যখন পাশাপাশি বসে একটা অর্থ তৈরি হয়, যেটা আমাদের মনের ভাবটাকে প্রকাশ করে, সেটাকে বলে শব্দ। ঠিক আছে?
তাহলে বোঝা গেল শব্দ কি, বুঝতে পেরেছো? এবার শব্দের হচ্ছে দুটো ভাগ আছে, ঠিক আছে? কি কি ভাগ দেখি। দেশি দেশি শব্দ আর হচ্ছে বিদেশি শব্দ। মনে আছে আগের চ্যাপ্টারে আমরা বর্ণের দুটো ভাগ দেখেছিলাম, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। সেরকম শব্দেরও দুটো ভাগ আছে, দেশি শব্দ আর বিদেশি শব্দ। দেশি শব্দ আর বিদেশি শব্দ, ঠিক আছে? আচ্ছা, দেশি শব্দ কি? কোনগুলোকে দেশি শব্দ বলে? যে শব্দগুলো আমাদের দেশের শব্দ, মানে আমাদের নিজেদের কান্ট্রির শব্দ, যেগুলো বহু প্রাচীনকালে ব্যবহার হতো এবং সেগুলো আজও আমরা ব্যবহার করছি, সেগুলো আজও চলে আসছে আমাদের কথার মধ্যে, সেগুলো আজও আমরা ব্যবহার করছি, মানে যেটা আমরা বাইরে থেকে নিই, যেটা আমাদের নিজেদের দেশের শব্দ, ঠিক আছে? সেটাকে বলছে দেশি শব্দ, ঠিক আছে? এবার দেশি শব্দের উদাহরণ আছে, কি কি সেগুলো? নৌকা, মাছ, এগুলো হচ্ছে দেশি শব্দের উদাহরণ। এই শব্দগুলো আমাদের নিজেদের দেশের শব্দ, মানে এই শব্দগুলো বহু আগে মানুষ ব্যবহার করত, ঠিক আছে? এবং আজও আমরা এই শব্দগুলো ব্যবহার করি তো। তাহলে এগুলো হচ্ছে দেশি শব্দ, বোঝা গেল? অলরাইট, এবার হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ কোনগুলো? খুব সহজ, যে শব্দগুলো আমাদের দেশের শব্দ নয়, যে শব্দগুলো আমরা বাইরের কান্ট্রি থেকে নিয়েছি, ঠিক আছে? যে শব্দগুলো আমরা বাইরের কান্ট্রি থেকে নিয়েছি সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। মানে যেমন ধরো, তোমরা নিশ্চয়ই সবাই জানো ইংরেজরা আমাদের দেশ শাসন করত। তাহলে তারা যখন আমাদের দেশ শাসন করত, তারা যে ওয়ার্ড গুলো ইউজ করতো, তাদের কথার সাথে সাথে যে শব্দগুলো ব্যবহার করত, সেই কিছু শব্দ সেখান থেকে আমরা নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে সেগুলো কি হলো? বাইরের শব্দ, বাইরের কান্ট্রির শব্দ। তাহলে যে শব্দগুলো আমরা বাইরের কান্ট্রি থেকে নিয়েছি এবং সেগুলো আজকে আমরা নিজেদের কথা বলার সময় ব্যবহার করছি, সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। মানে বিদেশি শব্দগুলো কিন্তু আমাদের দেশের নয়, এই শব্দগুলো বাইরে থেকে নেওয়া, ঠিক আছে? এবার বিদেশি শব্দের উদাহরণ আছে, যেমন ধরো আলমারি, চেয়ার, টেবিল, এগুলো কিন্তু সব ইংলিশ শব্দ, মানে বাইরের কান্ট্রির শব্দ। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করতে এসেছিল, তাদের থেকে আমরা শিখেছি এই শব্দগুলো, ঠিক আছে? তাহলে আলমারি, চেয়ার, টেবিল, এগুলো কিন্তু সব বিদেশি শব্দ, কিন্তু এগুলো আজকে আমরা আমাদের কথার মধ্যে ব্যবহার করছি। তাই শব্দের দুটো ভাগ, একটা হচ্ছে দেশি শব্দ, একটা হচ্ছে বিদেশি শব্দ। দেশি শব্দটা হচ্ছে আমাদের নিজেদের দেশের শব্দ, ঠিক আছে? আর বিদেশি শব্দ হচ্ছে যেটা আমরা বাইরে থেকে, যে শব্দগুলো আমরা বাইরে থেকে কালেক্ট করেছি আর এখন ইউজ করছি, সেগুলোই হচ্ছে বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দের উদাহরণ হচ্ছে চেয়ার, টেবিল, কাপ, এগুলো হচ্ছে সব বিদেশি শব্দের উদাহরণ, বোঝা গেল? আচ্ছা, এবার দেশি শব্দের, এই দেশি শব্দ এর আবার দুটো ভাগ আছে, কি কি? ভাগ দুটো হচ্ছে খাঁটি বাংলা শব্দ আর সংস্কৃত শব্দ। খাঁটি বাংলা শব্দ আর সংস্কৃত শব্দ, ঠিক আছে? এগুলো হচ্ছে দেশি শব্দের দুটো ভাগ। আচ্ছা, এগুলো কিন্তু সব বইতে আছে, এই চ্যাপ্টারে কিন্তু এগুলো আছে, তাই লেখার দরকার নেই, মন দিয়ে শোনো, বোঝো আগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেশি শব্দের দুটো ভাগ আছে, খাঁটি বাংলা শব্দ, সংস্কৃত শব্দ, ঠিক আছে? আচ্ছা, খাঁটি বাংলা শব্দের উদাহরণ কোনগুলো? এই যেগুলো আমি লিখেছিলাম দেশি শব্দের মধ্যে, নৌকা, মাছ, হাত, পা, দেখো তোমাদের বইতে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। প্রথমে খাঁটি বাংলা শব্দের উদাহরণ হচ্ছে নৌকা, মাছ, হাত, পা, ঠিক আছে? আরো আছে, এই চারটে তোমাদের দিয়েছে। আর সংস্কৃত শব্দ কোনগুলো? পিতা, কুম্ভকার, নৃপতি, ক্ষত্রিয়, মাতা, এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ,
ঠিক আছে। সংস্কৃত শব্দ হচ্ছে এগুলো। সংস্কৃত হচ্ছে অনেক আগেকার মানুষ সংস্কৃত শব্দ ব্যবহার করতো, ঠিক আছে। সেগুলো আস্তে 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 সরল হতে হতে সহজ হতে হতে মানে এখন যেমন আমরা পিতা বলি, আমরা কি পিতা বলে ডাকি, কি বলি আমরা এখন বাবা বলে ডাকি। তাহলে এই যে পিতা থেকে এই চেঞ্জ হতে হতে আজকে আমরা বাবা কথাটা ইউজ করছি। তারপরে হচ্ছে নৃপতি। নৃপতি মানে হচ্ছে রাজা, আমরা কি নৃপতি বলি, যদিও আমাদের এখন রাজা নেই, কিন্তু তবু আমরা নৃপতি থেকে কিন্তু আমরা রাজার শব্দটাই বেশি ব্যবহার করি, তাই না। তাহলে নৃপতি শব্দ সংস্কৃত শব্দ, যেটা অনেক আগে ব্যবহার করত, সেটা আস্তে আস্তে সহজ হয়ে এখন আমরা বলি রাজা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে খাঁটি শব্দের উদাহরণ হচ্ছে নৌকা, মাছ, হাত, পা। আর সংস্কৃত শব্দের উদাহরণ হচ্ছে নৃপতি, কুম্ভকার, পিতা, ক্ষত্রিয়, ঠিক আছে। আচ্ছা, এবার বিদেশি শব্দের আরো উদাহরণ আছে, দেখো আলমারি, বেঞ্চ, চেয়ার, পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই কিন্তু দেশি শব্দ নয়, পণ্ডিত মশাই কিন্তু বিদেশি শব্দ, এটা কিন্তু আমরা বাইরের কান্ট্রি থেকে কালেক্ট করেছি, সেটা আজকে আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সব শব্দের উদাহরণ, খাঁটি বাংলা শব্দ, সংস্কৃত শব্দ, বিদেশি শব্দ। এই উদাহরণগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আছে হচ্ছে দেখো তারপরে কি লেখা আছে, পদ। তাহলে শব্দ কাকে বলে আমরা বুঝলাম, শব্দের কি কি ভাগ সেটা বুঝলাম। এবার পরের পয়েন্টে আসি, সেটা হচ্ছে পদ। পদ কি বলছি, এটা মুছে দিলাম, হ্যাঁ। আমি কি বললাম, শব্দ কাকে বলে, কি বললাম, যে কিছু ধ্বনি পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ হচ্ছে, তাই তো, একটা অর্থ বোঝাচ্ছে, মানে একটা ওয়ার্ডের মিনিং থাকছে এবং সেটা আমাদের মনের ভাব প্রকাশ করছে, সেটাই হচ্ছে শব্দ, তাই বললাম। তাহলে এই যখন আমরা এই অর্থপূর্ণ শব্দ মানে মিনিংফুল ওয়ার্ড, যে শব্দগুলোর অর্থ আছে, মানে আছে, সেই শব্দগুলোকে যখন আমরা পাশাপাশি ব্যবহার করে মনের ভাব প্রকাশ করছি, সেটাকে বলছে, তখন ওই শব্দগুলোকে এক একটাকে বলছে পদ। যেমন ধরো, আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন ধরো আমি ভালোবাসি খেতে মাছ। আমি ভালোবাসি খেতে মাছ। আচ্ছা, এখানে আমরা কটা শব্দ দেখতে পাচ্ছি, কে বলতে পারবে, কটা শব্দ দেখতে পাচ্ছি এখানে? ভেরি গুড, 4টে শব্দ দেখতে পাচ্ছি। আমি, এটা একটা শব্দ, নাম্বার 1। নাম্বার 2 শব্দ হচ্ছে ভালোবাসি, নাম্বার 3 শব্দ হচ্ছে খেতে, আর লাস্ট শব্দ হচ্ছে মাছ। টোটাল এখানে 4টে শব্দ আছে, সবকটাই অর্থপূর্ণ শব্দ, তাই না? প্রত্যেকটা শব্দের মিনিং আছে না, প্রত্যেকটা শব্দের একটা মানে আছে না। আমি শব্দের মানে আছে, ভালোবাসি শব্দের মানে আছে, খেতে শব্দের মানে আছে, মাছ শব্দের মানে আছে, আছে তো? আচ্ছা, তাহলে এই শব্দগুলো আমি এবার সাজিয়ে বসাচ্ছি। আমি এটা নিয়ে নিলাম, তারপরে নেব হচ্ছে মাছ। আমি মাছ, এবার নেব হচ্ছে খেতে। আর কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো তো, এবার এটা বসিয়ে দেবো, ভালোবাসি। বোঝা গেল? আমি মাছ খেতে ভালোবাসি। তাহলে এই যে অর্থপূর্ণ যে শব্দগুলোকে আমি পাশাপাশি বসিয়ে আমার মনের একটা ভাব প্রকাশ করলাম, সেগুলোকেই বলছে পদ। যে
যে শব্দগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে সেগুলোকে বলে পদ। বোঝা গেল? বুঝতে পেরেছ? ভেরি গুড। তাহলে আমি আবার রিপিট করছি, আমি ভালোবাসি খেতে মাছ। এটাতে কিন্তু আমাদের মনে হচ্ছে যে সেন্টেন্সটা একটু উল্টা পাল্টা করে আছে, তাই না? একটু উলট পালট করে আছে, এটা দেখে মনে হচ্ছে সাজাতে হবে, তাই তো? কিন্তু দেখো প্রত্যেকটা শব্দের মানে আছে, এখানে টোটাল 4টে শব্দ আছে, 4টে শব্দেরই মানে আছে, কিন্তু সেটাকে জাস্ট আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে সাজিয়ে লিখলাম, আমি মাছ খেতে ভালোবাসি। তাহলে এই শব্দগুলোই, এই অর্থপূর্ণ শব্দ মানে মিনিংফুল ওয়ার্ড গুলো যখন আমি পাশাপাশি বসিয়ে মনের একটা ভাব প্রকাশ করতে পারছি, তখনই এই এক একটা শব্দকে বলছে পদ। বোঝা গেল? তখনই এই এক একটা শব্দকে বলে পদ। ঠিক আছে? দেখো বইতেও এরকম দেওয়া আছে, বইতেও এরকম এক্সাম্পল দিয়েছে, স্কুল যাব আজ আমি। এখানেও 4টে শব্দ আছে, 4টে শব্দেরই মানে আছে। স্কুল কথাটার মানে আছে, যাবক শব্দের মানে আছে, আজ শব্দের মানে আছে, আমি শব্দের মানে আছে। আচ্ছা তো? কিন্তু এগুলো সাজিয়ে লেখা নেই, তাই তো? তাহলে এগুলোকে সাজিয়ে লিখছে। দেখো, আমি আজ স্কুলে যাব। বোঝা গেল? তাহলে এই শব্দগুলোই যখন আমি পাশাপাশি বসাচ্ছি, বসিয়ে মনের ভাব প্রকাশ করছি, তখন এই প্রত্যেকটার এক একটাকে বলছে পদ। ঠিক আছে? ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই। শব্দ কাকে বলে এটারও ডেফিনেশন মুখস্থ করতে হবে না, পদ কাকে বলে এটারও ডেফিনেশন মুখস্থ করতে হবে না। জাস্ট বোঝো যে শব্দ জিনিসটাকে, পদ জিনিসটাকে। বুঝতে পেরেছো? যদি কারোর কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে স্টুডেন্টস, আজকে তাহলে এই অবধি। পরের দিন আমরা শিখবো যে বাক্য কি। ঠিক আছে? আজকে শব্দ কি আর পদ কি শিখলাম, এটা থেকে কিন্তু আমি কিছু এক্সারসাইজ আমার নিজে থেকে আমি কিছু এক্সারসাইজ কিন্তু হোমওয়ার্ক হিসেবে দেব বাড়িতে। তাই আজকে আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর, আবারও বলছি, যদি কারোর কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে?